অক্সিজেন সিলিন্ডার নিয়ে শতাধিক কোটি টাকার কারসাজি। দেশে করোনায় নতুন শনাক্ত ৩২৪০ জন, আরও ৩৭ জনের মৃত্যু। আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে এমপি পাপুলকে নিয়ে কুয়েতে তোলপাড় হলেও তথ্যের অভাবে ব্যবস্থা নিতে পারছে না সরকার। দূতাবাস কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার রাষ্ট্রদূতের। বিদ্যুৎ তো কোনো খরচ হয়েছে না, বিল তো হাজার হাজার টাকা আসছে। 3 মাসের কোনো জরিমানা লাগবে না, বিল দেওয়া যাবে। উনি বলে যে আমাদের কিছু করার নাই, জরিমানা সহই দিতে হবে। করোনা দুর্যোগে গ্রাহকের ঘাড়ে ভুতুড়ে বিদ্যুৎ বিলের বোঝা। সরকারি নির্দেশনা না মেনে বিলম্ব মাশুল আদায়, জানে না মন্ত্রণালয়। এবং করোনা মহামারীর মধ্যে উত্তরে বাড়ছে বন্যার ভয়। নদ নদীর পানি বাড়ায় তলিয়ে গেছে নিচু এলাকা, আতঙ্কে তীরবর্তী এলাকার মানুষ। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। অক্সিজেন সিলিন্ডার কারসাজির মাধ্যমে গেল ৩ মাসে ১০০ কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে একটি চক্র। কৃত্রিম সংকট সৃষ্টির পাশাপাশি মেডিকেলের বদলে ইন্ডাস্ট্রিয়াল সিলিন্ডার বেচারও অভিযোগ উঠেছে। চট্টগ্রামে এমন ১৫টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। সাক্ষর ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানবো কমলদের রিপোর্টে। চলতি বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসেও সাধারণ মানের একটি অক্সিজেন সিলিন্ডার বিক্রি হয়েছে ৮ থেকে ১০,০০০ টাকায়। কিন্তু মার্চের শুরুতে দেশে করোনা সংক্রমণ দেখা দিলে শুরু হয় অক্সিজেন সিলিন্ডার ব্যবসায়ীদের কারসাজি। মে এবং জুন মাসে এসে তা মারাত্মক আকার ধারণ করে। অক্সিজেন সিলিন্ডারের দাম পৌঁছায় ৩৫,০০০ টাকায়। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী নগরীতে অক্সিজেন সিলিন্ডার ব্যবসায় সম্পৃক্ত ৪০টি প্রতিষ্ঠানের মধ্যে 10টি সরাসরি কারসাজির সাথে জড়িত। 10টি প্রতিষ্ঠান তারা অনিয়মের সাথে জড়িত, এটা আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি অনলাইনের 5টা ব্যবসায়ী প্রতিষ্ঠান অক্সিজেন সিলিন্ডারের সংকটে তারা জড়িত। কয়েকদিন ধরে অক্সিজেন সিলিন্ডারের দোকানগুলোতে অভিযান চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অক্সিজেন ব্যবসায়ীদের অন্তত 9 ধরনের অনিয়ম শনাক্ত করেছেন তারা। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই তালিকাটি দিয়েছি। পরবর্তী যে আইনি পদক্ষেপ আছে সেগুলো গ্রহণ করা হবে। অক্সিজেন সিলিন্ডার ব্যবসায়ীদের দাবি, মেডিকেল গ্রেডের অক্সিজেনের সংকটের কারণে তারা ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের অক্সিজেন সিলিন্ডার দিতে বাধ্য হচ্ছেন। এই মুহূর্তে মেডিকেল অক্সিজেন পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত পরিমাণ, যার কারণে মানুষ ইন্ডাস্ট্রিয়াল উপর নির্ভর। ইন্ডাস্ট্রিয়াল চালানোর পরে মানুষ সুস্থতা ভোগ করতেছে। তবে করোনা আক্রান্ত সহ শ্বাসকষ্টের রোগীদের শিল্প কারখানার অক্সিজেন সরবরাহ বন্ধ রাখার পাশাপাশি অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ চিকিৎসকদের। যদি কোনো কারণে আপনার ইমপিউরিটিস থাকে, পেশেন্ট মারাত্মকভাবে ক্ষতি হয়ে মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে। নগরীতে চাহিদার ১/৪ অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করতে পারছে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ, যার সংখ্যা প্রতিদিন মাত্র ৩৫০। অনেকেই অপ্রয়োজনীয়ভাবে বাসা বাড়িতে অক্সিজেন সিলিন্ডার মজুত করছে। আর অক্সিজেন সংকটের এটিও একটি অন্যতম কারণ বলে মনে করছেন চিকিৎসকরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে ২৪ ঘন্টায় করোনায় আরও ৩৭ জনের প্রাণহানি হয়েছে। ১৪,০০০-এর বেশি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ৩,২৪০ জন। শনিবার করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য দেওয়া হয়। আরও জানানো হয়, শতাংশের হিসেবে শনাক্তের হার ২৩.০৯ দেশে করোনা সংক্রমণ চূড়ায় পৌঁছেছে নাকি ভয়াবহতম সময়ের অপেক্ষা এখনও বাকি, মেলেনি তার সুনির্দিষ্ট কোনো পথরেখা। সংক্রমণের ব্যাপকতার পাশাপাশি ক্রমেই বাড়ছে কোভিড-১৯-এ প্রাণহানির সংখ্যা। শনিবার করোনা সংক্রান্ত তথ্য নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, নতুন করে ৩,০০০-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। নমুনা পরীক্ষা অনুপাতে বেড়েছে শনাক্তের হারও। গত ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,২৪০ জন এবং এ পর্যন্ত শনাক্ত ১,০৮,৭৭৫ জন। ২৪ ঘন্টা শনাক্তের হার ২৩.০৯%। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,০৪৮ জন, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৪৪%। গেল ২৪ ঘন্টায় করোনায় ৩৭ জনের মারা যাওয়ার তথ্য দেয়া হলেও বয়সভিত্তিক বিভাজন সহ বিশ্লেষণ জানানো হয়নি বুলেটিনে। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৭ জন এবং এ পর্যন্ত মৃত্যু ১,৪২৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩১%।
সামাজিক ও ব্যক্তিগত উদ্যোগে নিজেদের সুরক্ষিত রাখার পুরনো সতর্কবার্তা ছাড়া নতুন কোনো নির্দেশনা ছিল না অধিদপ্তরের বুলেটিনে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার তোহা খান তামিম। সারা বিশ্বে করোনা আক্রান্ত এমন 215টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 17তম। স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণে। আমরা প্রথমে জানিয়ে দিব গেল 24 ঘন্টার সার্বিক চিত্র। যদি 24 ঘন্টার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি নমুনা পরীক্ষা হয়েছে 14,031টি এবং এ থেকে আক্রান্ত হয়েছেন 3,240 জন এবং আজও মৃতের খাতায় যোগ হয়েছে 37 জনের নাম এবং এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,425 জন। আমরা দেখতে পাচ্ছি যে হারে মৃত্যুবরণ করছেন সে হারে কিন্তু তার থেকে আরো বেশি মানুষ কিন্তু সুস্থ হচ্ছেন আজও 1,048 জন। আমরা চলে যাব গত 7 দিনে সংক্রমণের হারের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে 14 জুন শুরু হয়েছিল 21.65% দিয়ে, আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংক্রমণের হারটা কিন্তু বাড়তির দিকে। যদি বাংলাদেশের সংক্রমণের চিত্রের দিকে তাকাই আমরা দেখতে পাচ্ছি যে 8 মার্চ 3 জন দিয়ে শুরু হয়েছিল, সেটি কিন্তু সময়ের ব্যবধানে বাড়তে বাড়তে আমরা দেখতে পাচ্ছি আজকে 20 জুন 1 লাখের ওপরে চলে গিয়েছে। মৃতের চিত্রের দিকে যদি তাকাই তাহলে প্রথম মৃত্যুবরণ করেছিলেন একজন 18 মার্চ এবং তার 1 মাস পরে 18 এপ্রিল 84 জন। 18 এপ্রিল থেকে 1 মাস লেগেছিল 349 জন হতে এবং আজকে 20 জুন 1425 জন মৃত্যুবরণ করেছেন। বারবার কিন্তু বলা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে, সরকারের পক্ষ থেকে কিন্তু যে নির্দেশিত স্বাস্থ্যবিধি সেটি আসলে মানার জন্য বলা হচ্ছে। যদি আমরা এই স্বাস্থ্যবিধি না মানি তাহলে কিন্তু আমার জন্য, আমার পরিবার তথা সমাজ, পুরো রাষ্ট্রই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো এই ছিল আজকের বিশ্লেষণে। করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আক্রান্ত হওয়ার খবর জানিয়ে দেশবাসীকে সতর্ক হওয়ার আহ্বানও জানান তিনি। সার্বিকভাবে তার পাশে থাকার কথা জানিয়েছে বিসিবি। মানুষ প্রত্যেকদিন মারা যাচ্ছে, এখানে যে একজন খেলোয়াড় থাকবে না এর গ্যারান্টি কি আপনি আমি দিতে পারবো? তো এখানে ক্রিকেটের থেকে জীবন অনেক বেশি আগে। তো আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে ক্রিকেট একেবারে অপশনাল একটা ব্যাপার। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে কদিন আগেও প্রশ্ন করা হলে সময় সংবাদে মাশরাফি বলেছিলেন এমনটাই, ক্রিকেট নয় জীবনটাই আগে। অন্যের জন্য ভাববার এই মানুষটা গেল 2 দিন ধরে ঠান্ডা জ্বরে ভুগছিলেন। একসময় শরীরের তাপমাত্রা 101-এ গিয়ে ঠেকেছিল। সন্দেহের দানা বাসা বেঁধেছিল ক্যাপ্টেনের মনে। তাই শুক্রবার করোনা ও ডেঙ্গু দুটি পরীক্ষায় করিয়েছেন। তবে তার মনে দানা বেঁধেছিল যে সন্দেহ, পরে সেটি ঠিক হয়। নিজেই তার ভেরিফাইড ফেসবুকে নিশ্চিত করেন। 3টের দিকে রিপোর্ট হয়েছে, আপনার পজিটিভ যোগাযোগ রাখতেছি, ঠিক আছে। যদি কখনো হয় তখন সেই জায়গা ভর্তি করানোর জন্য সেই সব প্রক্রিয়া কাজ করতেছি। কেবলই তো হয়েছে এই, আর বাসায় যে সমস্ত ট্রিটমেন্ট নিয়ম আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেই নিয়মগুলো মানে চলতেছে। এদিকে মাশরাফির এমন খবরে মর্মাহত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেটা আমাদের খুবই একটা প্রিয় প্লেয়ার এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য যথেষ্ট করেছে। তো ওর সাথে শুধু আমি না, এবং আমার সাথে ক্রিকেট বোর্ডও আছে। ইনশাআল্লাহ ও যদি কোনো ধরনের সহযোগিতা লাগে আমরা কিন্তু। কুয়েতে সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল গ্রেফতারের 2 সপ্তাহ পরও কোনো তথ্য নেই বাংলাদেশ সরকারের হাতে। আনুষ্ঠানিক কোনো নথি না পাওয়ায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। দেশটিতে পাপুলের অবৈধ কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ফেঁসে যেতে পারেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের কেউ কেউ। তবে অভিযোগ অস্বীকার করেছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত। এসএন জুয়েলের রিপোর্ট। অভিযোগ দীর্ঘদিনের, ছিল পর্যাপ্ত তথ্য প্রমাণের অপেক্ষা। অবশেষে গত 6 জুন কুয়েতের আল মুশরেফ আবাসিক এলাকা থেকে দেশটির গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার হন লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল। এরপর তদন্তে উঠে আসতে থাকে নানা চাঞ্চল্যকর তথ্য। 5টি অভিযোগে পাপুলের বিরুদ্ধে চলছে তদন্ত। উঠে এসেছে দেশটির সরকারের সাথে তার 34টি চুক্তির কথা। কুয়েতে
তার 4টি প্রতিষ্ঠানে কাজ করেন 9,000 কর্মচারী। পাপুলের সাথে ঘনিষ্ঠতার তথ্যের ভিত্তিতে অভিযোগ আনা হয়েছে দেশটির জনশক্তি মন্ত্রণালয়ের 2 কর্মকর্তা, একজন কর্নেল ও এক নারী ব্যবসায়ীর বিরুদ্ধে। অভিযোগ আছে ইউরোপ ও গালফ ব্যাংকে ব্যাপক অর্থ পাচারের। কুয়েতিদের পাশাপাশি বাংলাদেশ দূতাবাসের ব্যাপারেও প্রশ্ন অনেক। আমাদের কাছে কোনো তথ্য নাই, আর তাছাড়া গভর্নমেন্ট আমাদের কিছু জানাইতেছে না। কর্মচারী এগুলি পুরো কথা বুঝলেন না, এগুলি ঘটার কথা, বাতাসের কথা। কিসের তদন্ত হবে? বাতাসের কথা থেকে তদন্ত হয়? কুয়েতে ব্যবস্থা নেওয়া হলেও দেশে নেই দৃশ্যমান তৎপরতা। পাপুলের স্ত্রী, কন্যা, শালিকার সম্পদের হিসাব চেয়ে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। তবে কুয়েত থেকে কোনো তথ্য না পাওয়ায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ওরা কিছু বলেও না, উত্তরও দেয় না। তথ্য না পেলে আমি কি করব বলেন? সরকারিভাবে কুয়েত সরকার জানাতে হবে যে এই অপরাধ করেছেন উনি। না জানলে আমরা কেমনে আপনার অ্যাকশন নেই? আমরা আবার সেইগুলো ভেরিফাই করব, পর্যবেক্ষণ করব, ইনভেস্টিগেট করব। পাপুল বাংলাদেশে একজন সম্মানিত সংসদ সদস্য এবং বিমান চলাচল বন্ধ থাকায় পালিয়ে যাওয়ার আশঙ্কা নেই। এ দুটি বিষয় সামনে রেখে তার আইনজীবী জামিন আবেদন করলেও তা নাকচ করেছে দেশটির আদালত। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে এমপির বিভিন্ন প্রতারণার বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন স্থানীয়রা। টাকার জোরেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নিয়ে সংসদ সদস্য বনে যান বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান 1989 সালে বিদেশে যাওয়ার আগে কাজী শহীদ ইসলাম পাপুল ছিলেন নিঃস্ব। তবে আদম ব্যবসায় রাতারাতি ভাগ্য পরিবর্তন হয় তার। টাকার জোরে আওয়ামী লীগের নেতাদের কাঁধে ভর করে পার হয়েছে নির্বাচনী বৈতরণী। গত সংসদ নির্বাচনের মাত্র বছর দুয়েক আগে এলাকায় আসেন কুয়েতে মানব পাচারে অভিযুক্ত লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল। আওয়ামী লীগের নমিনেশন চেয়ে বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে নামেন। মহাজোটের পক্ষে জাতীয় পার্টির নমিনেশন পেয়েও মোহাম্মদ নোমান অদৃশ্য কারণে ভোটের 9 দিন আগে নিষ্ক্রিয় হয়ে এলাকা ছাড়েন। কিন্তু পাপুল এমপি হওয়ার পর তার সঙ্গে বনিবনা হয়নি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। নির্বাচনের পর থেকে ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক বা তেমন যোগাযোগ নাই। উনি দলের মাধ্যমে কোনো কাজ করেন না, উনি ওনার কাজ ব্যক্তিগতভাবে করেছেন। নির্বাচনে চলার ভিতরও উনি ওনার ইনভেস্ট ছিল। প্রতি মাসে 11,000 টাকা করে অফিসে চা চক্রের জন্য উনি দিছে। নির্বাচন শেষ হওয়ার পর আর কোনো টাকা পয়সা দেওয়া হয়নি। বাহিরে আটক হয়েছে, টিভির পর্দা দেখলে আমাদের মাথা হেঁট হয়ে যায় যে সারা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়, আমাদের এলাকার মান ইজ্জতের ক্ষুণ্ণ হয়। আমাদের দাবি হইল উনি যদি সত্যিকার দোষী হয় তাহলে দোষীর বিচার হবে। এলাকার এমপির আর কি ওনার মান নামে চিকিৎসা প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে। এই হয়তো 8 মাস বা 1 বছর হবে এই প্রতিষ্ঠানে চিকিৎসা হচ্ছে না। যদি আবার পুনরায় চিকিৎসা হতো তাহলে আমাদের এলাকার মানুষের জন্য আর কি উপকৃত হতো। সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম সংরক্ষিত আসনের সংসদ সদস্য। আতিয়া সজল, সময় সংবাদ, লক্ষ্মীপুর। জনপদের সময় আরো থাকছে। মারা গেলেন ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাংবাদিক কামাল লোহানী। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর নিউমোনিয়ায় মৃত্যু। সিরাজগঞ্জে আজই দাফন। করোনা ভাইরাসের কারণে বিলম্ব মাসুল ছাড়াই বিদ্যুৎ বিল পরিশোধের সরকারি নির্দেশনা থাকলেও আদায় করা হচ্ছে মাসুল। সঙ্গে লাগাম ছাড়া ভুতুড়ে বিলের বোঝা। বিতরণ সংস্থা ডিপিডিসি বলছে জরিমানার টাকা পরে সমন্বয় করা হবে। ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনা না মেনে জরিমানা নিলেও এই ব্যাপারে এখনো ধোঁয়াশায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মোশাহিদ রনির রিপোর্ট। সরকার ডিক্লারেশন দিল যে 3 মাসের কোনো জরিমানা লাগবে না, 30 জনের ভিতরে বিল দেওয়া যাবে। এখন আমি বলছি, উনি বলে যে আমাদের কিছু করার নাই, আমার এখানে দিতে হইলে জরিমানা সহই দিতে হবে। বিল গেলে আপনার আসতেছে আপনার 4,000 5,000 টাকা। 6টা 12টা ছিল না, বিদ্যুৎও কোনো খরচ হয়েছে না, বিল তো হাজার হাজার টাকা আসছে। একদিকে কোভিড-19-এর প্রাদুর্ভাব, অন্যদিকে অর্থনৈতিক স্থবিরতা। পরিস্থিতি মোকাবিলায় ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত 3 মাসের আবাসিক গ্রাহকের বিদ্যুতের বিল নেওয়া বন্ধ রাখার ঘোষণা দেয় সরকার। এমন মানবিক ঘোষণার বিপরীতে বকেয়া মাসের বিল 10 থেকে 12 গুণ পর্যন্ত বেশি আসার পাশাপাশি এখনই আদায় করা হচ্ছে জরিমানা। ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক জানান, কোথাও জরিমানা আদায় করা হলে সেটা সমন্বয় করা হবে।
জরিমানা যদি করে থাকে সেটা আমরা স্ক্রুটিনি করবো, এটা আমরা সমন্বয় করবো, তা ইয়ে করবো, এটা হওয়ার কথা নয়। অপরদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জানান, বিতরণ সংস্থাগুলোকে বাড়তি বিলের ব্যাপারে এর আগে সতর্ক করা হলেও জরিমানা আদায়ের ব্যাপারে এখনো মন্ত্রণালয়কে কিছুই জানায়নি সংস্থাগুলো। মন্ত্রণালয়ের সাথে এখন আলোচনা হয় নাই, কারণ মন্ত্রণালয় আলোচনা করলে তো আমি জানতাম। মিটার রিডিং একরকম, আর বিলের কাগজে টাকার অঙ্কটা অনেক গুণ বেশি। করোনাকালে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত গ্রাহকদের কাছ থেকে ভুতুরে বিল আদায়ের পাশাপাশি জরিমানা আদায়টা যেন গলায় কাটা হয়ে দেখা দিয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বাড়ি না গিয়ে বিল করার ক্ষমতা বিতরণ সংস্থাগুলোর নেই। মোশাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। নির্দেশনার পরও মাস্ক না পরা, পাবলিক প্লেসে ধূমপান ও হেলমেট না পরায় বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে। ঢাকা বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুপুরে রাজধানীর বাংলা মোটরে চালানো হয় এই অভিযান। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সাধারণ মানুষকে সচেতন করার অংশ হিসেবে নিয়মিতভাবে এই অভিযান পরিচালনা করছেন তারা। তবে করোনা মহামারীর মধ্যেও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে ওঠেনি। এখনো মানা হচ্ছে না সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি। সেক্ষেত্রে করোনা নিয়ন্ত্রণ কষ্টকর হবে বলেও মনে করেন তিনি। মূলত আমাদের মোবাইল কোর্টের উদ্দেশ্য হচ্ছে জনগণকে সচেতন করা, পাশাপাশি যারা একান্ত আইন মানতেছে না, মাস্ক না পরে ঘুরে বেড়াচ্ছে, অযথা জরিমানা দণ্ডিত করছি। মানুষের ভিতর সচেতনতা আসতেছে না তা না। যখন আমরা সবাই শতভাগ সচেতন হব, তখনই আসলে আমরা এই করোনার মহামারী থেকে বেঁচে থাকা আমাদের দ্বারা সম্ভব হবে। করোনা বিপর্যয়ের মধ্যে উত্তরে দেখা দিয়েছে বন্যার ভয়। তিস্তা সহ নদ নদীগুলোর পানি বাড়ায় অনেক নিচু এলাকা তলিয়ে গেছে। ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী তীরের বাসিন্দাদের। বিস্তারিত রিপোর্টে। ভারী বর্ষণে হু হু করে বাড়ছে তিস্তার পানি। এতে বন্যার আশঙ্কায় আতঙ্কও যেন বাড়ছে তিস্তা পাড়ের জনপদে। তীব্র গরমে হিমালয়ের বরফ গলতে শুরু করলেও পাহাড়ি ঢল আসেনি এখনো। তাতেই কয়েক ঘন্টার বৃষ্টিপাতে নদীর পানি 15 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাটের দুয়ানিতে তিস্তা ব্যারেজ পয়েন্টে ইতিমধ্যেই জারি হয়েছে রেড অ্যালার্ট। বৃষ্টি হচ্ছে প্রচুর, হ্যাঁ, এটাতে আমাদের রেড অ্যালার্ট জারি করছে। মানে আমার স্থাপনা যেটা মেইন সমস্যা, বাঁধ, এবার এখনো পর্যন্ত আমাদের কানে আসেনি। গতবারে যেটা ভাঙছিল সেটারও কাজ হয়নি ওইভাবে, এবারও আবার বেশি করে ভাঙতেছে। আমাদের যদি এটা ভাঙন রোখা না যায়, তাহলে যে কোনো সময় রংপুর লালমনিরহাট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। একের পর এক দুর্যোগে দিশেহারা উত্তরের মানুষ। এর সঙ্গে নতুন করে যোগ হলো বন্যা ও তিস্তার ভাঙন আতঙ্ক। সবচেয়ে ঝুঁকিতে আশ্রয় প্রকল্পে মাথা গোঁজা রংপুরের গঙ্গাচড়ার পরিবারগুলো। হঠাৎ করে কালকে পানি এসছে, আমরা ওখানে থাকতে পারছি না, বাচ্চা কাচ্চা নিয়ে। ফসল ভুট্টা যে আবাদি জমিগুলো আছে, এখানে আবাদি জমিও ঠিক মতন চলতে পারেনি পানির কারণে। কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের পানিও বাড়ছে দ্রুত। এতে চর ও দ্বীপচরগুলোর নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। ধরলা, তিস্তা ও দুধকুমার সহ বেশ কয়েকটি নদীর পানিও বাড়ছে হু হু করে। নদীর পানি বাড়বে লেগছে, বাড়লেই তো বাড়ি ঘর দিয়ে তলাই দিই। সব পানি কি করবো, কি খামো? যদি বন্যায় আমার পানি উঠে, আমরা কোথায় যাব, কি খাবো? এদিকে গাইবান্ধার সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে তলিয়ে গেছে চর ও জেলার নিম্নাঞ্চল। ভাঙন দেখা দেয়ায় আতঙ্ক বাড়ছে নদীপাড়ের বাসিন্দাদের। রওজায়ে জাবিদা ঐশী, সময় সংবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শাস্তি দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। দুপুরে রূপগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সহ প্রায় অর্ধশত জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। তাদের অভিযোগ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় টিআর কাবিখার বরাদ্দকৃত অর্থ থেকে শতকরা 10 ভাগ কমিশন নিয়েছেন মনিরুল ইসলাম। টাকা না দিলে নানা অজুহাতে বরাদ্দ পেতে হয়রানির শিকার হতেন জনপ্রতিনিধিরা। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এর আগে জনপ্রতিনিধিদের বিক্ষোভের মুখে গত 18 জুন মনিরুল ইসলামকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় চলে গেলেন ভাষা সৈনিক ও প্রবীণ সাংবাদিক কামাল লোহানী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। করোনা সংক্রমিত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তির পর নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কামাল লোহানীকে সমাহিত করা হয়।
গৌরবোজ্জ্বল একটা অধ্যায়ের পরিসমাপ্তি। সকাল 10টা রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চলে যান আবু নাঈম মোহাম্মদ মুস্তফা কামাল লোহানী। কামাল লোহানী হয়েই ছিলেন বাঙালির একান্ত আপনজন হয়ে। দেশের সব অর্জনে যিনি থাকবেন অনন্তকাল। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন বা মানবতা বিরোধী অপরাধীদের বিচার সব ক্ষেত্রে ছিল যার দৃপ্ত পদচিহ্ন। বয়স হয়েছিল 86 বছর। বেশ কয়েক মাস ধরে শারীরিক অবস্থা ভালো ছিল না তার। শেষ 17 জুন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভর্তি করা হয় রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে। করা হয় করোনার পরীক্ষা। শুক্রবার তার করোনা টেস্ট পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার বিকেলেই তাকে নিয়ে আসা হয় শেখ রাসেল গ্যাস্ট্রো লিভারে। ছিলেন লাইফ সাপোর্টে। সেখানেই শনিবার সকাল 10টায় মৃত্যুবরণ করেন কামাল লোহানী। ভেন্টিলেশন দেওয়া ছিল, লাইফ সাপোর্টে ছিল, কিন্তু ওনার ব্লাড প্রেশার এত কমে গেছে যে ব্লাড প্রেশার আর উঠে নাই। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তাকে সমাহিত করার কথা জানিয়েছেন স্বজনেরা। আমরা ওনাকে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে আমাদের পারিবারিক অবস্থানে আমার মার কবরেই ওনাকে আমরা সমাহিত করব। শোকাবহ সময়ে এসেছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। এরকম মহান ব্যক্তি তো যুগে যুগে জন্মায় না। কালে ভদ্রে তাদের এই আশা এবং এই অসময়ে চলে যাওয়া জাতির এক ভীষণ ক্ষতি, অপূরণীয় ক্ষতি। বিকেলে তার সাবেক কর্মস্থল উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তাকে। ফুলের শ্রদ্ধা জানান তার অনুরাগীরা। সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য 2015 সালে 21 পদকে ভূষিত হয়েছিলেন তিনি। সংস্কৃতিজন কামাল লোহানী ছিলেন ক্রান্তির প্রতিষ্ঠাতা। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। অক্সিজেন সিলিন্ডার নিয়ে শতাধিক কোটি টাকার কারসাজি। দেশে করোনায় নতুন শনাক্ত 3240 জন, আরও 37 জনের মৃত্যু। আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে মাশরাফি। এমপি বাপুলকে নিয়ে কুয়েতে তোলপাড় হলেও তথ্যের অভাবে ব্যবস্থা নিতে পারছে না সরকার। দূতাবাস কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার রাষ্ট্রদূতের। বিদ্যুৎ কোনো খরচ হয়েছে না, বিল তো হাজার হাজার টাকা আসছে। 3 মাসের কোনো জরিমানা লাগবে না, বিল দেওয়া যাবে। উনি বলে যে আমাদের কিছু করার নাই, জরিমানা সহই দিতে হবে। করোনা দুর্যোগে গ্রাহকের ঘাড়ে ভুতুড়ে বিদ্যুৎ বিলের বোঝা। সরকারি নির্দেশনা না মেনে বিলম্ব মাশুল আদায়, জানে না মন্ত্রণালয়। এবং করোনা মহামারীর মধ্যে উত্তরে বাড়ছে বন্যার ভয়। নদ নদীর পানি বাড়ায় তলিয়ে গেছে নিচু এলাকা, আতঙ্কে তীরবর্তী এলাকার মানুষ। এই ছিল এখনকার মতো। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়।